তারা ভাববেন সাংবাদিক ভাই বোনেরা তারাও কষ্ট করেছেন। বাজেটের আগে থেকে এই সাংবাদিক ভাই বোনেরা প্রচুর সময় দিয়েছেন। বাজেট কি হতে যাচ্ছে, বাজেট সম্বন্ধে তাদের ধারণা, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি সময় সময়। ওই জন্য আমি বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেটটা যেহেতু আমি বললাম, এই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। দীর্ঘ একটি ফ্যাসিস্ট রেজিম, তারপরে আবার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এই সময়টাতে বাজেটের সত্যিকার যে ফিলিং, বাজেটের সত্যিকার যে কার্যক্রম, যেটা জনগণের চিন্তার প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, ১.৫ শতকের উপর ধরে দেশবাসী আমি মনে করি সেটা মিস করেছে। বাজেট বলতে মূলত আমরা জনগণের ইচ্ছার প্রতিফলনের কথা বলি। আমাদের সংবিধানও বলেছে যে জনগণের ইচ্ছাই, জনগণের সম্মতিতে দেশ চালাতে হয়। তা আজকে বহুদিন পরে দীর্ঘ সংগ্রাম, ১.৫ দশকের উপরে সংগ্রাম, তারপরে জুলাই আগস্টের সংগ্রাম, সবার অবদানের কারণে অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি ফেব্রুয়ারি ১২ তারিখে একটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণে, তাদের আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২/৩ অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছেন। এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এবং আপনারা জানেন, সেই ইচ্ছার, সেই প্রত্যাশার, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কম সময়ে হলো ১.৫-২ মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য। ১.৫-২ মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি। এবং আপনারা আরও লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে, তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা। আমার যদি ভুল না হয়ে থাকে, কোনো শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। এবং এটা করতে অনেক বেশি আমাদের, যে জায়গাটাই আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে। বিগত দিনের দীর্ঘ ১.৫ দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার
প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এই জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র যেটা পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্নধর্মী, এটার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত 1.5 দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলতো, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল। এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতিগুলো প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরও বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন, জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে। তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো তো আছেই। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল, যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোনো ইকোনমি করতে পারবো না। তার উপরে আবার সীমিত সম্পদও রয়ে গেছে, যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে, প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। সব কিছু মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে, কারণ আসলে
বক্তৃতার চেয়ে বেশি দরকার আপনাদের প্রশ্ন শোনা, প্রশ্নের উত্তর। আমরা আসছি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। তো সেই ভিত্তিতে আমি বেশি দীর্ঘ কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না। এবং এই বাজেটটি আপনাদের গতকাল 4 ঘন্টার অধিককাল সময়ে যে বাজেটটি দেওয়া হয়েছে, আমার পক্ষেও খুব কঠিন ছিল 4 ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া। কিন্তু আমি সুখের সাথে বলছি, সবাই ধৈর্য ধরে বসেছিল, সাংবাদিক ভাইয়েরা বসেছিল, সংসদের ভিতরে আনইন্টারাপ্টেড একটা 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 পরিবেশ ছিল, যেটা একটা ভালো সাইন গণতন্ত্রের জন্য। তো সুতরাং আমি আর কিছু বেশি বক্তব্য না দিয়ে, আমার মনে হয় আপনারা বাজেটে তো নিশ্চয়ই পেয়েছেন, বাজেট সম্বন্ধে গতকাল আপনাদের কাছে নিশ্চয়ই হস্তগত হয়েছে যে ইনফরমেশনগুলো আপনাদের হাতে গেছে। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা প্রকাশনা করেছি, যাতে করে ওয়ান গ্লান্স, এক দৃষ্টিতে আপনারা পুরো বাজেটটাকে কম বেশি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটার উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমি এই পর্যায়ে আমার মনে হয় আর কোনো বক্তব্য না রেখে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই। মাত্র 3 মাসে একটি সুন্দর বাজেট দিয়েছেন। গত 3 মাস আপনারা দায়িত্বে আছেন। আমরা গত 3 মাসে হাজার হাজার লাইনে আপনাদের সমালোচনা করেছি। এখন 3 লাইনে আমি আপনাদের প্রশংসা করতে চাই এই বাজেটটা পাওয়ার পরে। আমার নাম তাকি মোহাম্মদ জুবায়ের, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশে কাজ করি। প্রথম প্রশংসা হলো এই যে বাজেটটা আমাদের এসেছে 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের আমরা যেটা দেখেছি যে সামরিক খাতের ব্যয় বেড়েছে, কিন্তু একটি সামরিক গোয়েন্দা সংস্থার বরাদ্দ কমানো হয়েছে। অর্থাৎ গত 3 মাসে আমরা যে আপনাদের সমালোচনা করতে পেরেছি নির্ভয়ে, এই বাজেটটা আমাদেরকে মেসেজ দিচ্ছে সামনের দিনেও আমরা নির্ভয়ে আপনাদের যৌক্তিক সমালোচনা করতে পারবো। এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আর আমার প্রশ্নটা হলো, সরকার ইতিমধ্যে ব্যাংক খাতে চলতি যে বাজেটে 40,000 কোটি টাকার একটা বরাদ্দ ছিল ব্যাংক খাতের জন্য। আগামী বাজেটে আপনি প্রস্তাব করেছেন 36,706 কোটি টাকা বরাদ্দের জন্য। আপনার কাছে আমাদের প্রশ্নটা হলো, বাংলাদেশের ব্যাংকিং যে সংকট, গত 15 বছরে 16 বছরে যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের চূড়ান্ত বিল কত, অর্থাৎ চূড়ান্ত দায় কত তৈরি হয়েছে, এবং শেষ পর্যন্ত এই দায়ের কতটা করদাতাদেরকে পরিশোধ করতে হবে। আর আপনার বাজেট বক্তৃতার একটা ত্রুটি আমার চোখে পড়েছে মাননীয় অর্থমন্ত্রী। আপনার বাজেট বক্তৃতায় কর্মসংস্থানকে কেন্দ্রীয় অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু কোনো জাতীয় কর্মসংস্থানের লক্ষ্য বা খাতভিত্তিক চাকরি সৃষ্টির লক্ষ্য স্পষ্ট করা নেই আপনার বক্তৃতায়। তাহলে আগামী 5 বছরে সরকার কত চাকরি সৃষ্টি করবে এবং কোন খাত থেকে কত চাকরি আসবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সুন্দর একটা বাজেট পেশ করেছেন এবং দায়িত্ব গ্রহণের 3.5 মাসের মধ্যে, এবং বাজেটটা হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে আপনারা ব্যবসায়ীদেরকে বড় ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান হবে। দরিদ্র মানুষের জন্য আপনারা সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছেন, সরকারের যে সিগনেচার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলির ব্যাপক বিস্তার করছেন। সরকারি চাকরিজীবীদের জন্য আপনি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আগামী 1 জুলাই থেকে। মাননীয় মন্ত্রী, 2015 সালে যখন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়, তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে বেতন 100% বাড়ছে, সুতরাং ঘুষ দুর্নীতি কমে যাবে। কিন্তু আমরা দেখছি এবং এখনো দেখি যে সরকারি হসপিটালে একটা ট্রলি দিতে হলে টাকা দিতে হয়, একটা বেড দিতে হলে টাকা দিতে হয়, ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে খারিজ করে দিয়ে বসে থাকে টাকা খেয়ে। আমরা সাধারণ জনগণ কোনো সেবাই হচ্ছে বিনা পয়সায় পাই না, সরকারি অফিসারদের টাকা না দিয়ে। আপনি এটা ইনশোর করার জন্য আপনার সরকার কি করবে সেটা যদি দয়া করে আমাদেরকে স্পষ্টভাবে জানান, তাহলে আমরা খুব আনন্দিত হব।
আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী বলতে চাচ্ছি যে আপনার বাজেট বক্তব্যে আপনি উল্লেখ করেছেন যে আপনার সরকার এই আগামী অর্থ বছরে বাজেটের পরিচালন ব্যয় প্রায় 73% থেকে কমিয়ে 66% নামিয়ে আনার চেষ্টা করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছেন, কিন্তু পরিচালন ব্যয়ের বিভিন্ন খাতে বরাদ্দ দেখে আমাদের মনে হয়েছে এখানে অঙ্কের খেলা হয়েছে। যেমন আপনার হচ্ছে ব্যাংক ঋণের সুদ বাবদ যে টাকা বরাদ্দ রাখা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অফিসাররা বলছেন যে প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হবে। সাবসিডির ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে সেটাও এর চেয়ে বেশি হবে, এবং আমরা দেখছি যে গত অর্থ বছরের চেয়ে আপনি সাবসিডিতে 19,000 কোটি টাকা বরাদ্দ কমিয়েছেন। তাহলে আসলে কি এখানে অঙ্কের খেলা হয়েছে নাকি সংস্কৃতি কি গ্যাস বিদ্যুতের দাম বা আদার জিনিসের দাম আরো বাড়িয়ে আপনি হচ্ছে সাবসিডি কমানোর চেষ্টা করছেন? এই দুটো বিষয় জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমি আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই একটি বড় বার্তার জন্য। আপনি নিজাম যদি আমি আমার মাননীয় অর্থমন্ত্রী, আপনার কাছে আমার স্পেসিফিক একটা কোশ্চেন। আমরা কি মানে এতগুলো প্রশ্ন তো আর পরে ট্র্যাক রাখা মুশকিল হবে। এটি লাস্ট কোশ্চেন, এখন আপনি হয়তো আপনার মতো তিনটা কোশ্চেন উত্তর দিতে আমরা প্রশ্নের উত্তর দিতে অসুবিধা নেই, একসাথে না করে, কারণ ট্র্যাক না থাকলে তো প্রশ্নগুলো অ্যাড্রেস করা যাবে না। এটা করেন আপনি, তারপর আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। জি জি। তো আপনি বাজেটে এবার মূল্যস্ফীতি 7.5% পূর্বাভাস দিয়েছেন, এটা আপনাকে ধন্যবাদ। যদিও মূল্যস্ফীতি এখন প্রায় 9 উঠতে চলছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বাজেটে আপনি অর্থনীতিকে ইনজেকশন দেওয়ার জন্য টাকা প্রবাহ বাড়ানোর একটা লক্ষ্যমাত্রা রেখেছেন। পাশাপাশি বাজেটটা গত বছর চলতি বাজেটের চেয়ে অনেক বড়। এর চেয়ে বড় সংকট হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটা সংকট এবং জ্বালানি তেলের মূল্য সংকট। এই তিনটা সংকটকে মোকাবেলা করে আপনার যে মূল্যস্ফীতি সেটা আগামীতে কতটা বাস্তবসম্মত সেটা একটু বলবেন। মূল্যস্ফীতিটি ব্যাপার হচ্ছে, আপনারা তো জানেন মূল্যস্ফীতি 3 মাসের ব্যাপার না। মূল্যস্ফীতিটা গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 9-এর উপরে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা এসছে। তারপর আপনারা জানেন ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিংয়ের কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্বে বাড়ছে, যুদ্ধের কারণে আরও বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মসের কথাগুলো বলেছি, রিফর্মসের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যর সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয়, এবং অনেকগুলো সময় নষ্ট হয়, এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। একটু এর থেকে আর বেশি কিছু বললাম না, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। দ্বিতীয়ত আমাদের দেশে যে প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খালাস হয় পোর্ট থেকে, ফর এক্সাম্পল ওখানে তো ইম্পোর্টগুলো সবাই আসে, পোর্ট ইটসেলফে ওখানেই অধিক খরচ তাদেরকে করতে হয় বিভিন্ন কারণে। মাল খালাস থেকে শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা পর্যন্ত অনেক বেশি খরচ হয়। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে,
আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয় এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কস্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যের। ইতিমধ্যে তেলের মূল্য, গ্যাসের মূল্য ইত্যাদির কারণে আবার একটা ইম্প্যাক্ট হয়েছে, কারণ তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সব কিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে, ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমায় আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সাপ্লাই চেইন এনশিওর করতে হবে এবং সাপ্লাই চেইন একেবারে অরিজিন থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত গ্লোবাল যে প্রাইসিংটা, এগুলো আমাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে এবং এইখানে আমরা অ্যাডহক বেসিসে কেনাকাটা না করে আমাদের একটা লং টার্ম প্রকিউরমেন্ট প্রোগ্রাম থাকতে হবে। ফর এক্সাম্পল, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। ফার্টিলাইজার সব কিছুতে একটা এই জায়গাটায় যদি আমরা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় যে স্পট বাইং আমরা করেছি, স্পট বাইংয়ে তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কস্টের উপর। আপনাকে যা বলছে তা কিনতে হবে, 2 ঘন্টার নোটিশ 3 ঘন্টার নোটিশে আপনাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো বিগত দিনে করা হয় নাই। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে আমাদের কস্ট অনেক কমে যাবে। পোর্টে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, ট্রান্সপারেন্সি আনি, কস্ট আপনার দুর্নীতিটা কমাতে পারি, পোর্টে কস্ট কমে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতেছি, একটা একটা বক্স আমরা টিক করতেছি যে কিভাবে কস্টটা কমানো যায়। আর মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না, এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। আরেকটা প্রশ্ন কি ছিল? হ্যাঁ, বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে কিনা? হ্যাঁ, দুর্নীতি, বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়াতে একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে, প্রায় 11 বছর ধরে তাদের কি বলে কোনো ইনক্রিমেন্ট, পে স্কেল গত 11 বছর বোধ হয়, তাই না? এরকম কিছু হবে। 11 বছর ধরে পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, তাই না? কারণ সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে, বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টর্শন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন
আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। একটা হলো কি ছিল, কোন খাতে কত চাকরি হবে। এখন বাজেট বক্তৃতাই তো কোন খাতে কত চাকরি হবে এটা বলা সম্ভব না। আমরা তো বিস্তারিত বলেছি আইসিটি সেক্টরে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, এগ্রিকালচারে কত হবে, বিদেশে কত হবে, দেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, প্রত্যেকটি স্বাস্থ্য খাতে 1 লক্ষ লোক, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সব কিছু বলা হয়েছে, কিন্তু আমরা হয়তো এগুলোর বিপরীতে সংখ্যাগুলো বসাই নাই। কিন্তু কোন কোন খাতে চাকরি হবে আমরা কিন্তু বিস্তারিতভাবে বাজেটে বলেছি, আমার বক্তব্যেও বলেছি। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কারভাবে বলা আছে। আপনি যদি তার বিপরীতে অবশ্যই আমরা কোনো সংখ্যা দিই নাই, কারণ সংখ্যা দেওয়া সম্ভবও না, কারণ কোথাও বেশি হবে কোথাও কম হবে। তো আমরা আশা করি ওভারঅল আমরা যে 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 প্রেডিকশনটা করেছি কর্মসংস্থানে, সেটা আমরা পূরণ করতে পারবো। এবং কর্মসংস্থান তো চাহিদা ক্রিয়েট করতে হবে, কর্মসংস্থান তো এমনি হয় না। দেশে বিদেশে যেটা চাহিদা আমাকে ক্রিয়েট করতে হবে, আমাকে মিট করতে হবে। এই জন্য আমরা বিনিয়োগের উপর ভীষণ জোর দিচ্ছি। কি জন্য? কর্মসংস্থান তো অবশ্যই, বিনিয়োগ মানে কর্মসংস্থান, সেটা সরকারি বেসরকারি। তারপরে আমাদের যে কর্মসংস্থানের যে প্রকল্পগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, এতদিন যেটা হয় নাই, আমাদের বিশাল একটা, এইবার আপনারা দেখবেন এডুকেশন, আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বড় বরাদ্দ আমরা দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো। আপনি যদি দক্ষ একজন শ্রমিক হন, কর্মচারী হন, আপনার চাকরি দেশে বিদেশে সব জায়গায় হওয়া খুবই সহজ। সুতরাং আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতেছি চাকরি হওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, আপনাকে প্রথমেই ধন্যবাদ দেই যে বাজেটটা আপনি প্রস্তাব করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার। আর দ্বিতীয় ধন্যবাদটা দিচ্ছি, আপনি বন্দরে যে স্টক লট হচ্ছে, বন্দরে যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, পণ্য খালাচ্ছে, সেটা আগে আপনি উপলব্ধি করেছেন এবং প্রশ্ন করার আগেই এটার জবাবটা আপনি দিয়ে দিয়েছেন এবং এটা আপনার মাথায় আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম জীবন ইসলাম, আমি ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য বরাদ্দ রেখেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংক নিয়ে যে আন্দোলন করতেছে, ইসলামী ব্যাংকের থেকে এবং মোটা অঙ্কের টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সংকটের জন্য তারা চেয়েছে। এই অবস্থায় ইসলামী ব্যাংককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এবং কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এটার উত্তর দিলে ভালো হয়। গভর্নর সাহেব আছে তো? গভর্নর সাহেব রেসপন্স করছেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। না, আপনারা জানেন আমরা যখন কাজ শুরু করি ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে আসলে। আর এই 35%, 36% এনপিএল নিয়ে আমাদের যাত্রা শুরু। সো শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা, এটা হচ্ছে নিয়ম যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই অনেক রকম, তো সোশ্যাল মিডিয়াতে গুজব, প্রথম গুজব ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে, যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে। আমি কয়েকটা টাইমলাইন বলতে চাই, একটু সময় নিচ্ছি মাননীয় অর্থমন্ত্রী যদি অ্যালাউ করেন। এটা তো আপনার সাবজেক্ট, আপনি সময় নিয়ে বলুন। হ্যাঁ, আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটা টাইমলাইন বলি। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেই হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আর আসার পরে আমি দেখতে পাই যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান উনি রিজাইন করেছেন কিছুদিন পরে, এবং যাকে এমডি হিসাবে সিলেক্ট করা হয়েছে উনি অপারগতা প্রকাশ করেন। আমরা কিন্তু আসলে বসে থাকিনি, আমরা সাথে সাথে একজন এমডি নিয়োগের জন্য অ্যাড দেওয়ার পরে এটা 25শে মার্চ ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। দেন এটা বাছাই প্রক্রিয়া, আপনারা জানেন বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট নিতে হয়, এই প্রক্রিয়া শেষ করতে প্রায় 1 মাস সময় লাগে। এরপরে আমরা তাদের ইন্টারভিউ নেই 6 এবং 10ই মে, এবং একজন এমডিকে সিলেক্ট করি আমরা
12 বা 13 তারিখের দিকে। দেন আমরা এটা আবার একটা মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, সেখানে অ্যাপ্রুভাল করতে হয়। পরবর্তীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল করতে হয়। এই প্রক্রিয়াগুলো আমরা শেষ করতে করতে মের শেষে আমাদের এই প্রক্রিয়াটা শেষ হয়। একইভাবে আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডও গঠন প্রক্রিয়া করতে কিছু সময় লাগে, এবং ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের আমরা আসার পরে যে সভা, যিনি চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়, উনি গত বুধবারে না মঙ্গলবারে প্রথম সভাটা করেন, এবং এটার প্রক্রিয়া এই কার্যক্রম খুব স্বাভাবিকভাবে আছে। এখানে যেটি আমরা পাই, পাঁচটি ইসলামী ব্যাংকের সিবিএস যেটা আর কি, যেটা কোর ব্যাংকিং সফটওয়্যার, সেটা নিয়ে কোনো কাজ হয়নি আসলে। এটা ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ, আমরা এই কাজগুলো করি। সো আমরা ভিতরে ভিতরে বিআরডি আমাদের ডিপার্টমেন্ট যেটা, ওরা এই কাজগুলো এগিয়ে রাখে, এবং আপনার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এর কার্যক্রম কিভাবে দ্রুততার সাথে ইনশাল্লাহ আগায়। সো আমাদের প্রথম দরকার, একই কথা বললাম, স্ট্যাবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না, এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। সো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। সো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময়ে আমরা নিয়োগ দিই। এরপর থেকে দেখলাম যে এর মানে অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইয়েস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্ট্যাবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে। সো আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিএফআইগুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। আমি মনে হয় থ্যাংক ইউ অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। আমার নাম হাসান আরিফ, আমি জাতীয় অর্থনীতিতে। মাননীয় অর্থমন্ত্রী, আমি আসলে ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটে ঘাটতি হচ্ছে 3,00,000
38,000 কোটি টাকা। এখন খুব প্রশ্ন হচ্ছে যে চলতি অর্থ বছরে হচ্ছে 7,90,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেটে হচ্ছে আপনি হচ্ছে ঘাটতি পূরণ করার জন্য আপনাকে ব্যাংক নির্ভরতা বাড়াতে হয়েছে, যে কারণ হচ্ছে যে আপনার রাজস্ব আহরণের যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল হচ্ছে না। আপনাদের প্রেডিকশনই বলতেছে যে সর্বোচ্চ 70% বা 60% প্লাস হতে পারে। তো এই এত বিশাল বাজেট, এত বিশাল ঘাটতি, আপনি কি আবার ব্যাংক নির্ভরশীল হয়ে উঠবেন নাকি? হ্যালো, হ্যাঁ, আপনি কি আবার ব্যাংক নির্ভরশীল হয়ে উঠবেন নাকি হচ্ছে আপনার কোনো বিকল্প কোনো পলিসি আছে, সেটা যদি একটু বলতেন। আর হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি কর্মসংস্থানের বিষয়গুলোকে যেহেতু অস্পষ্ট রেখেছেন, এটা আমরা আশা করব যে আপনারা এই কর্মসংস্থানের প্রক্রিয়াটা আপনারা খুব আরো ভালোভাবে সমাধান করতে পারবেন। আর মাননীয় মন্ত্রী, আমার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় বলেন যে আপনি তৈলমুক্ত একজন মানুষ, তো আপনার দায়িত্বকালীন সময়ে আপনি সর্বোচ্চ মানে ওয়েল প্রুফ থাকবেন, এটা প্রত্যাশা করি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি দৌলত আক্তার মালা, ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনার বাজেটটা ভালো হয়েছে এবং আরো ভালো লেগেছে পাবলিকেশনটা। এটা নতুন এবং খুবই রিডেবল, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার টিমকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আজকে আমার যে প্রশ্নটা, সেটা আসলে আমার না, আমার আম্মা, উনার হচ্ছে 87 ইয়ার্স ওল্ড। উনি আপনার কাছে একটা জিনিস জানতে চেয়েছেন যে আপনি এত এত জায়গায় কর ছাড় দিলেন, আপনি সঞ্চয়পত্রে কেন করটা ডাবল করলেন, যেখানে প্রবীণরা একটা আয়ের সংস্থান এবং অনেক প্রবীণরা সঞ্চয়পত্র আয়ের ওপরে নির্ভর করে থাকেন। তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রের কর কেন ডাবল করলেন মাননীয় মন্ত্রী? সম্ভবত আমার আম্মা ওই লাইভটা দেখছেন, আশা করি প্রশ্নটা ঠিকভাবে পাবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি শাহনওয়াজ করিম বলছি, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক। মাননীয় মন্ত্রী, গতকাল বৃহস্পতিবার 3:07 মিনিটে যখন আপনি বক্তৃতা শুরু করলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আর তন্ময় হয়ে শোনার সঙ্গে সঙ্গে আবার মার্কিন কবি এমিলি ডিকসনের হোপ নামে একটি কবিতার কথা মনে হচ্ছিল। যে কবিতাটা হচ্ছে আশা। আশা হচ্ছে খুবই সত্যি কথা। আসলে লোকাল ব্যাংক তো প্রাইভেট সেক্টরের লোন দেওয়ার কথা, সরকারকে তো দেওয়ার কথা না। সুতরাং কিন্তু বাংলাদেশ যেখানে এখন চলে গেছে বিগত 1.5 দশকে, আমরা তো রাতারাতি সেটা করতে পারবো না, কিন্তু আমরা ট্রেন্ডটা কিন্তু সেট করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, আমরা গত বছরের তুলনায় এইবার 4,000-5,000 কোটি টাকার মতো কমিয়ে ফেলেছি অলরেডি। অর্থাৎ এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারলে আমরা আগামী দিনে, তখন লোকাল ব্যাংকগুলোর থেকে বোরিং কমতে কমতে একেবারে নিম্ন পর্যায়ে আসবে এবং প্রাইভেট ল্যান্ডিংটা প্রপোর্শনেটলি বাড়তে থাকবে, গভর্নমেন্ট বরোয়িং কমতে থাকবে। সুতরাং এই ট্রেন্ডটা কিন্তু আমরা অলরেডি সেট করেছি। এটা আপনারা ফিগারটা দেখলেই বুঝতে পারবেন। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম কাজী আজিজুল ইসলাম, আমি বিজনেস পিরিয়ডে কাজ করি। আমি আসলে একটু পলিটিক্যাল ইকোনমি প্রশ্ন করতে চাই। কারণ দেখেন, এবার বাংলাদেশের অর্থনীতি $500 বিলিয়ন ক্রস করে যায়, বা $1 ট্রিলিয়ন ক্রস করেছে। 501 ট্রিলিয়ন বা $501 বিলিয়ন ক্রস করেছে। আমাদের মাথাপিছু জাতীয় আয় $3,000 ক্রস করেছে। দারুণ ব্যাপার, এমনি শুনতে খুবই দারুণ ব্যাপার, অনেকে হয়তো উৎসবও করতে অনেক। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ একটা ওয়ার্কিং পোরদের কান্ট্রি হয়ে গেছে সারা দুনিয়াতে। বাংলাদেশের যারা শ্রম দিয়ে এই দেশকে তুলেছে, শ্রমিক বা তাদের বেতন আমাদের জাতীয় আয়ের অর্ধেকও না, $3,000 অর্ধেকও গড় বেতন না। আজকে থেকে 15 বছর আগে কম্বোডিয়া আমাদের চেয়ে কম বেতন দিত এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে। আমি এক্সপোর্টের কথা বলবো না, সবার মধ্যেই এই অবস্থা। এখন তারা আমাদের 1.5 গুণের বেশি বেতন দেয়। একটা বৈষম্য শব্দ নিয়ে যেই একটা সরকারের পতন হলো এবং রাজনৈতিক দল এবং খুব বলে চর্চা করেই, রাজনীতি চর্চা করেই এসেছিল। তারপর 2 বছর গেল। আমি ইন্টারিমের কাছে কোনো প্রত্যাশা আমি করব না, কারণ রাজনীতিকরাই আসলে দেশকে পরিবর্তন করতে চায়। আপনারা এই বাজেটে এই যে দরিদ্র, বিশাল দরিদ্র শ্রেণী, ওয়ার্কিং পোর, যাদের মানে আয় জাতীয় আয়ের অর্ধেকও না গড় বেতন, তাদেরকে কবে আপনারা উপরে তুলে নিয়ে আসতে পারবেন? কারণ আমি এই প্রশ্নটা গত সরকারের শেষ অর্থমন্ত্রীকে বলেছিলাম, উনি খুব খেপে গিয়েছিলেন এবং উনি সময়টা দিতে পারেন নাই। আমি তবে ওনার প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল যে উনি দীর্ঘ সময় প্রশ্নটা আমাকে শুনেছিলেন।
আপনারা কি কোনো সেট টার্গেট তৈরি করতে পারবেন যে এই যে কোটি কোটি ওয়ার্কিং পোর যারা আজকে সারা বাংলাদেশ মনে হয় হকারি আর ব্যাটারিতে ঢুকে গেছে, মানুষ কর্ম হারিয়ে ব্যাটারি গাড়ি চালাচ্ছে আর হকারি করছে, এই যে বিশাল ওয়ার্কিং পোর এবং পোর পিপল, তাদেরকে কবে আপনারা আপ স্কেলে নিয়ে আসবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন। এখানে তো সেটাই উদ্দেশ্য এই বাজেটের, কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন আমাদের দেশের মানুষের যারা মধ্যপ্রাচ্যের বাইরে যায় তাদের বেতন কত আর অন্যদের বেতন কত, কারণ আমাদের লোকজন তো স্কিল না, আনস্কিল লোকজন যায়। এবং আপনার চাকরিতে আপনি যদি স্কিল না হন আপনি ভালো চাকরিও পাবেন না, আপনার জীবনযাত্রার মানও খুব বেশি উন্নয়ন হবে না। যে কারণে আমরা কিন্তু একেবারে স্কুল থেকে শুরু করে, আমরা ভোকেশনাল স্কুল থেকে শুরু করে এডুকেশনের বড় বাজেটটা কিন্তু সেখানেই যাচ্ছে। এই লোকগুলো তো আমাকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে একটা দিক। সেটা আমরা করতে যাচ্ছি যাতে করে দেশের ভিতরে চাকরি পাই, দেশের বাইরেও চাকরি পাই। আপনি যে তাদের যে অবস্থার বিবরণ দিলেন আমিও আপনার সাথে একমত, সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু এই প্রচেষ্টা। আর দ্বিতীয় হচ্ছে কি, যেহেতু সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারি নাই, এই জন্য আপনারা লক্ষ্য করবেন এবার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু সোশ্যাল প্রোগ্রামে, যে মানুষগুলো চলতে পারছে না। মানুষ বলতে আমি আমাদের সর্বস্তরের মানুষ, দরিদ্র সীমার নিচে হত দরিদ্র যারা আছে এবং দরিদ্রতা বাড়ছে, সুতরাং এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলেন, এই জায়গাটাতে আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয় নাই। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি প্রশ্ন করলেন, এই লোকগুলো জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছি। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক, সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। একটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রামে, একটা হচ্ছে এই লোকগুলোকে চাকরিতে যাওয়ার জন্য তার আগামী দিনে আয় যাতে বাড়াতে পারে সে জায়গায় আমরা বিনিয়োগ করছি। সুতরাং এখানে অনেকগুলো খাতে, যেমন আমাদের আরেকটা খাত আছে শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে, সেটা কোনো সময় অ্যাড্রেস করা হয় নাই। আমরা কিন্তু সেই জায়গাটায় আবারও বিনিয়োগ করছি সেখানে, যে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এবং রিওরিয়েন্টেশনের ব্যাপার আছে, রিস্কিলিংয়ের ব্যাপার আছে, আপ স্কিলিংয়ের ব্যাপার আছে। আমাদের বিনিয়োগটা কিন্তু যাচ্ছে সেই জায়গায় এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা আশা করি এই যে ট্রানজিশনটা, একটা হতদরিদ্র, দরিদ্র শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন, আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। এবং আরও দেখেন ওই যে গ্রামে গঞ্জে যারা একেবারে আমাদের সাধারণ রুরাল বাংলাদেশে সাধারণ এই কৃষক বলেন, কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে এই মানুষগুলো সব সময় আপনার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিল অথবা পেরিফেরিতে ছিল। এরা কিন্তু জীবনযাত্রার মান কোনোদিন পরিবর্তন হচ্ছে না। এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো জীবনযাত্রার মান কোনোদিনই পরিবর্তন হয় নাই এবং এগুলো কোনো সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি। তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি, সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের। এমনকি থিয়েটার আর্টিস্ট, সিঙ্গার, এদেরও অনেকের অবস্থা খারাপ। তারপরে আমাদের কামার কুমার যারা ওই যে পুরো একটা জিনিস বানিয়ে যাচ্ছে, এটাকে যদি আপগ্রেড করে স্কিলের মাধ্যমে, ডিজাইনিংয়ের মাধ্যমে 4 গুণ বেশি টাকা হবে। এখন তো মার্কেট তো গ্লোবাল, আপনি অ্যামাজনে মার্কেটিং করতেছেন, ইবেতে করতেছেন,
আমরা এই কাজটা করতে চাচ্ছি যাতে সমস্ত মানুষগুলো অর্থনীতির মূলধারায় আসে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। এইটাই হয়তো আমাদের প্রোগ্রাম। আপনি যদি লক্ষ্য করেন সেই বিনিয়োগগুলো আমরা অ্যালোকেশনগুলো সেভাবেই করেছি, এক্সিকিউশন আমরা সেভাবে করতে যাচ্ছি এবং যে প্রজেক্টগুলো নিচ্ছি আমি তো আগেই বলেছি আমরা নিশ্চিতভাবে জানতে চাই এই প্রজেক্টের যে আপনার ভ্যালু ফর মানি আছে কিনা, এখানে যে আমি আমার টাকার মূল্যটা থাকবে কিনা, এইটার উপর বিনিয়োগের উপর আমি রিটার্ন পাচ্ছি কিনা, আমার জব ক্রিয়েশন হচ্ছে কিনা যেটা আপনি বললেন, এবং আমাদের জলবায়ুর বিষয়টা। সুতরাং সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে। সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। যে ট্রেন্ডটা সেট করছি এটা 2 বছরের কুশল লাগবে। আমি আগে বহুবার বলেছি বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশল লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম হব। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর বলছিলাম, আমি সময়ের আলোতে কাজ করি। আপনাকে যে গতকালকে যে অর্থ বছরের বাজেটটা দিয়েছেন, বাজেট নিয়ে আসলে সমালোচনা করার জায়গাটা খুব কম। তারপরেও আপনি সবাইকে তুষ্ট করার চেষ্টা করেছেন, ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা রেখেছেন, সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য 60টির ওপরে প্রায় পণ্যের ওপরে শুল্ক কমিয়েছেন। এই দিকগুলো খুব ভালো দিক। কিন্তু বাজেটের আজকে গবেষণা সংস্থা সিপিডি সকালে একটা ব্রিফ করেছে, সেখানে তারা তাদের মূল্যায়নটা তুলে ধরেছে। সিপিডির মূল্যায়নটা হচ্ছে যে বাজেটে আপনি কালো টাকা সাদা করার একটা সুযোগ রেখেছেন। ভালো বাজেটের কালো দিক কালো টাকা। এখন এই সুযোগটা কি না রেখে এই ভালো বাজেটটা কি কালো করা থেকে মুক্ত করা দেখা যেত কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এটা। ঠিক একইভাবে 6,95,000 টাকার রাজস্ব আয় লক্ষ্যমাত্রা দিয়েছেন। আপনি জানেন যে গত 2-3 বছরের ভঙ্গুর অবস্থা থেকে রাজস্ব আয় এই চলতি অর্থ বছরে একটা খুবই ভগ্নদশা, সেই জায়গা থেকে এই আকাশ কুসুম কল্পনা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমি সেলিয়া সুলতানা, সময় টিভিতে আছি। এটা একটু জবাব দিয়ে নিই। উত্তরটা দিয়ে দেখ, তাহলে সুবিধা হবে। আমরা কালো টাকা সাদা করার ব্যাপারে যে প্রশ্নটা উঠেছে, এবারের বাজেটে কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হোয়াইট। উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকায়, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি টাকা। বাকি 4 কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। সে কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম যে উনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার ওনার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিতে পারবেন। এটা আমরা গতবারই করেছি। এটা ছিল সেলারের দিক থেকে। এইবার বায়ারের জন্য একই রকম একটা সুবিধা চিন্তা করা হয়েছিল যে বায়াররা ঝামেলা পড়েন যে একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। তা আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তো সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা প্রভিশন আছে। বাট এটা নিয়ে যদি আপত্তি থাকে আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন আর কি। মাননীয় মন্ত্রী, আমি সেলিয়া সুলতানা। আমি একটু এটা ক্লিয়ার হয় না, উনি তো যথেষ্ট বলেছেন, তারপর আমি একটু অ্যাড করি। এই যে মৌজা রেটের বিষয়টা যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে সেটা আপনারা সবাই জানেন। এটার উপর আমরা একটা কাজ করছি, যেহেতু আমরা সময় পাই নাই, 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারি নাই। মৌজা রেটের যে বিষয়টা আছে সেটার উপর একটা কমিটি হয়েছে এবং মৌজা রেটগুলো আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা মৌজা রেটগুলোকে একটা
রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে, আমরা সময়ের অভাবে শেষ করতে পারি। এটা দীর্ঘ একটা কাজ। এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে, মৌজা ভিত্তিক করতে হবে। এখানে একটা মৌজা বাজারের এক মূল্য, তারপরে ধান কি বলে চাষবাসের জায়গার আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি এবং এটা কমপ্লিট হলে মৌজা রেটটা যখন মার্কেট রেটের সাথে আমরা নিয়ে আসতে পারবো, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে এখন। মাননীয় ধন্যবাদ, অর্থমন্ত্রী, মাননীয় আপনাকে মন্ত্রী। ধন্যবাদ। আমি আনিসুল ইসলাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মানুষ ব্যাংকে টাকা রাখতে চাচ্ছে না, কারণ আমি ব্যাংকের উপর রিপোর্টিং করি, অনেক মানুষ ব্যাংকে টাকা রাখার কারণে প্রয়োজনের সময় তার টাকা তুলতে পারছে না। এমনও দরিদ্র মানুষ আছে যা তার সমস্ত সঞ্চয় 10 লক্ষ টাকা, তার এফডিআর ম্যাচিউরিটি হয়েছে, এখন ব্যাংক তাকে 5,000 টাকা করে দিতে যাচ্ছে মাসে মাসে। তো এই যে ব্যাংকের উপর অনাস্থা হয়েছে, আপনি একটা বরাদ্দ রাখছেন ব্যাংক রিকভারের জন্য, সেই বরাদ্দ দিয়ে যারা লুটপাট করেছে সেই টাকা ফেরত আনার কোনো দিক নির্দেশনা সেখানে নাই। আর মানুষের করের টাকা থেকে আবার ওই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আপনি বরাদ্দ দিবেন। আর যারা এখন ব্যাংকে টাকা তুলতে পারছে না তাদের জন্য কোনো নির্দেশনা কিন্তু সেইভাবে নাই। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করতেছে, কিন্তু সেই আস্থা তার উপরে নাই। আমি গভর্নর সাহেবের উপর শ্রদ্ধা রেখে বলবো, আমি গতকাল একটি ব্যাংকে গেছিলাম, ইসলামী ব্যাংক না ম্যাডাম, স্যার, এটা ইসলামী ব্যাংক ছাড়া অন্যটায়। একজন গ্রাহক আমাকে বললেন যে তার 25 লক্ষ টাকা আছে ব্যাংকে, তার মেয়ের বিয়ে, সে টাকা তুলতে পারে না, ব্যাংক তাকে 50,000 টাকা সর্বোচ্চ দিতে চায়। আর সে বলতেছে যে ব্যাংকে টাকা যাতে মানুষ না রাখে। আমি বললাম যে না, গভর্নর তো চেষ্টা করছে। উনি আমার মুখের উপরে বললেন যে গভর্নর নিজেই ঋণ খেলাপি, ফলে উনি যে চেষ্টা করবেন সেটা আমাদের কোনো আস্থা তার উপরে নাই। মাননীয় অর্থমন্ত্রী, এই আস্থা কিভাবে আপনি তৈরি করবেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা স্কিম দিয়েছেন বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে, কর্মসংস্থান তৈরি করার বিষয়ে, এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন। স্কিমগুলো তখনই কার্যকর হবে, এখানে বলা হচ্ছে যে জ্বালানির যে নির্ভরতা আমাদের রয়েছে শিল্প খাতে, সেটি যদি পুরোপুরি আসলে নিরবিচ্ছিন্নভাবে না দেয়া যায়, সেক্ষেত্রে এই স্কিমগুলো আবার হয়তো আগের বছরগুলোর মতো পড়ে থাকবে। কারণ ব্যয় কমানো হলো যে পরিচালনা ব্যয়, কিন্তু তার বাইরে জ্বালানি ছাড়া কিন্তু আলটিমেটলি আমাদের প্রায় 80% কর্মসংস্থান কিন্তু ওটার উপর নির্ভরশীল। এই বিষয়ে জ্বালানির বিষয়টা আপনারা কিভাবে শিল্প খাতে নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবেন, সে বিষয়টা যদি স্পেসিফিকলি একটু বলেন, তাহলে যারা কর্মসংস্থান এবং অন্য বিষয়গুলো আছে একটু গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি একটু জিজ্ঞেস করি, আপনারা সামাজিক কল্যাণ খাতে সবচাইতে বেশি গুরুত্ব এবং বরাদ্দ দিয়েছেন। প্রান্তিকের কিছু কিছু 6 মৌসুমে আমরা দেখি, যেমন আমরা রংপুর বা উত্তরাঞ্চলের মানুষ এক মৌসুমে খুব সাফার করেন, আবার হাওড়ের মানুষ এক সময় এবং উপকূলের মানুষ কিন্তু ভিন্নভাবে দুর্যোগের মুখোমুখি হন। আপনারা মৌসুম ভিত্তিক আঞ্চলিক কোনো সুরক্ষার ব্যবস্থা বা পরিকল্পনা আপনাদের আছে কিনা এই মানুষগুলোর জন্য, যেন তারা নিজেদের ভিটে বাড়িতে অন্তত টিকে থাকতে পারে ওই সময়টিতে? আমি এই পর্যায়ে একটু উত্তরটা হয়ে যাক, তাহলে আপনি করতে পারবেন। গভর্নর সাহেব, আপনি বোধহয় অ্যাড্রেস করতে পারেন, বাকিটা কথা বলুন। না, এখানে দুইটা প্রশ্ন। আমি প্রথমেই বলে নিছি যে আমাদের আসলে 1/3 টাকা চুরি হয়ে গেছে, এইরকম একটা অবস্থায় আমাদের আসলে ব্যাংকিং ব্যবস্থা আমাদের প্রথমে স্টেবিলাইজ করতে হচ্ছে। যেই কথাগুলো বলা হয়েছে এগুলো আমি জানি না কতগুলো, আমাদের যেগুলো আছে 5টা ইসলামী ব্যাংক, এগুলো আগে থেকেই প্রবলেম ব্যাংক, এবং এগুলো গত বছর 29শে ডিসেম্বর একটা স্কিম করে দিয়ে গেছেন আগের গভর্নমেন্ট, সেই অনুসারে পেমেন্ট হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমাদের নিজেদেরও আমরা যখন চিন্তা করি, আমরা একটু নিজেরাই এক ধরনের শঙ্কায় পড়ে যাই, এক ধরনের দ্বন্দ্বে পড়ে যাই, যে কিছু লোক টাকা রাখলো ব্যাংকে, আরেকদল লোক টাকাটা চুরি করে নিয়ে গেল। এখন যেই ট্যাক্স পেয়ার, যে নাকি রিক্সাওয়ালা হতে পারে, যে কেউ, কারণ যে যখন প্রোডাক্ট কিনে সেই ট্যাক্স পেয়ার কনজিউমারই, তাদের থেকে টাকা কতটুকু এনে আবার দিয়ে দেওয়া, কতটুকু দিব আমরা, এইগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। এরপরে সক্ষমতার ব্যাপার আছে। সো ব্যাংকে আসলে ওই রকম আমাদের জানা মতে কোনো তারল্য সংকট নাই। যেই 5টা ব্যাংকে আছে, এই 5টা ব্যাংকে আছে সংকট। আর যেই কিছু ব্যাংক আছে, কিছু সমস্যা তাদের আছে, সেগুলোর বিষয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব, কারণ আমরা একসাথে
হয়তো এই 5 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না, এটা রিয়ালিটি। আমরা সেটা অন্যান্য যেই মেকানিজম আছে সেইভাবে আমরা চেষ্টা করব। গভর্নর ঋণ খেলাপি, এটা 4 মাসে অনেকবার শুনলাম। সো আমি কখনো ব্যাখ্যা দিইনি, কারণ আমার সাথে আমার অনেক সাংবাদিক ভাই বন্ধুদের অনেক কথা হয়। আমি বলেছিলাম যে রেগুলেটর কথা না বলাই ভালো। আমার আগে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রিন ফ্যাক্টরি লিড গোল্ড সার্টিফাইড। দুই ধরনের, একটা হচ্ছে ওভারডিউ হয়, ডিলে হয়, সেটা এক জিনিস, আরেকটা হচ্ছে খেলাপি বিএল হয়ে যায় যখন। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন ডিলে হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মৌকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%। তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। সো স্বাভাবিকভাবে রিপেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয় নাই, সেটা ডিলে হয়েছে, এবং সেখানে কোভিড ছিল, অন্যান্য প্রবলেম ছিল। তবে এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মৌকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধও করে দিছে। সো আমরা আসলে বলতে অনেকগুলো বলতে একটা মিথ্যা কথাকে সত্য অনেক সময় করে ফেলি। আর অন্যান্য যেটা আছে, যে টাকা চুরি হয়ে গেছে, যেটা আমরা ডে 1 থেকে এটার ব্যাপারে খুব স্ট্রিক্টলি ফলো আপ করছি। আমাদের একটা স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স আছে, এটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং খুবই নির্মম সত্য কথা হচ্ছে যে স্টোলেন অ্যাসেট রিকভারির এমনিতে সাকসেস রেট হচ্ছে খুবই কম। তার অর্থ এই না যে আমরা সেই প্রয়াসটা বন্ধ করে দিব। স্টোলেন অ্যাসেট রিকভারির গ্লোবালি সাকসেস রেট হচ্ছে <2%, এবং এটাতে সময় লাগছে 7 থেকে 10 বছর। কিন্তু আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না, অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। আমাদের সাথে 10টা এজেন্সি কাজ করছে যারা স্টোলেন অ্যাসেট রিকভারি করে। ইতিমধ্যে বেশ অনেক দেশে আমাদের সম্পদ আমরা ফ্রিজ করে রেখেছি সেই দেশের সংস্থাগুলোর মাধ্যমে, এবং এই প্রচেষ্টার ব্যাপার আমাদের অব্যাহত শুধু নাই, এটাকে আমরা আরও স্ট্রেনথেন করছি। আমাদের একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, সেটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং ইতিমধ্যে আমাদের ছোট্ট একটা সাফল্য আছে, সেটা আমরা খুব সময় মতো হয়তো আরও ডিটেইল বলতে পারবো, যে যেখান থেকে আমরা কিছু ট্যাক্স রিকভারি করেছি, কিছু টাকা চলে আসছে। এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। তবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা তাদেরকে চেস করতে থাকব, যেই দেশেই যাক, যেখানেই যাক, যে অবস্থায় যাক। এমনও হয়েছে যে এক দেশ থেকে, কারণ যারা টাকা চুরি করে এরা অনেক বেশি লেয়ারিং করে, এই দেশ থেকে ওই দেশে যায়, ওই দেশ থেকে ওই দেশে যায়, যেতে থাকে। হয়তো আজকে একটা জায়গায় আমরা ফ্রিজ করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখছি যে তার আগেই ও অ্যাসেটটা ট্রান্সফার করে ফেলছে। বাট এই ব্যাপারে কোনো মাফ আমাদের নাই। তবে লিকুইডিটির ব্যাপারে আমার মনে হয় না ইনশাল্লাহ কোনো সমস্যা আছে, ব্যাংকে লোকজন ব্যাংকিং করতে পারে। এই সুযোগে আমি একটা কথা বলে রাখি, আমরা আগামী মাসের 1 তারিখ থেকে, আপনারা জানেন ক্যাশলেস সোসাইটির কথা আমরা শুনছি। সো আগামী মাসের 1 তারিখ থেকে বাংলাদেশে শুধুমাত্র, এর আগে অনেকগুলো প্রপাইটরি কিউআরএ ট্রানজ্যাকশন হতো, ফলে ক্যাশ যেটা ডিজিটাল ট্রানজ্যাকশনটা কম হতো। আগামী মাসের 1 তারিখ থেকে বাংলা কিউআর সবার জন্য ম্যান্ডেটরি। একটা কিউআরে সবার সাথে সবাই ট্রানজ্যাকশন করবে, এবং আমাদের পাশের দেশ এটাতে সাফল্য লাভ করেছে, ইন্ডিয়াতে। আমরাও আশা করছি খুব দ্রুত আমাদের ফুটপাতেও কিউআর কোডের মাধ্যমে ট্রানজ্যাকশন হবে, এবং লিকুইডিটি, এই যে নগদ যে টাকা, এটার আর কোনো প্রয়োজনীয়তা হয়তো কমে আসবে। সবাইকে ধন্যবাদ। আমি কোশ্চেনটা শেষ করি, জ্বালানিটা শেষ করি। প্রশ্ন থেকে ধন্যবাদ। একটা খুব
ইম্পর্টেন্ট জায়গায় আপনি জিজ্ঞাসা করছেন। আমরা বিগত সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলছিল, যার ফলে গত 17 বছর বাংলাদেশের সমুদ্র বিজয় দেখেছি আমরা, এবং আমাদের ল্যান্ডে যেসব জায়গায় গ্যাস পাওয়া যাবে এই সব জায়গায় এক্সপ্লোর করার জন্য কিছুই করে নেই। একটা মানে কূপ খনন করে নাই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, যে বাপেক্সের একটা সাকসেস স্টোরি আছে। সে বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থার দিকে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরও 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের শোরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব। আর আমরা যে সমুদ্র বিজয় করেছি, সমুদ্র বিজয়ের পরে আমাদের যাদের কাছ থেকে বিজয় করেছি তারা কিন্তু গ্যাস এক্সপ্লোর করে সেই সমুদ্র থেকে তারা গ্যাস উত্তোলন করে এক্সপোর্টও করছে তারা। তো আমরা, আপনারা তো জানেন, সপ্তাহ 2 আগে আমরা টেন্ডার ফ্লোট করেছি, আইওসিদেরকে ইনভাইট করেছি যেন তারা আসে, কারণ আমরা সমুদ্রে বাপেক্সের অভিজ্ঞতা নাই। সমুদ্রে যেতে হলে আমাদের কস্ট শেয়ারিং করে বিদেশিদেরকে আনতে, আইওসিদেরকে আনতে হবে। তাদেরকে ইনভাইট করেছি। আমি আশা করি যে আমাদের টেন্ডার ক্লোজিং আছে 1 মাস পরে, টেন্ডার ক্লোজিং হওয়ার পরে তারা আসলে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা এইগুলোকে, ব্লকগুলোকে আমরা অ্যাভয়েড করে দেব। এগুলো যতদিন না হবে ততদিন তো আমাকে ইম্পোর্টের উপরে নির্ভর করতে হবে। আপনারা তো জানেন যে হরমুজের ঝামেলা হওয়ার পরে আমাদের সাথে যাদের সাথে G2 কন্ট্যাক্ট ছিল আমাদের, বিশেষ করে কাতার এবং সৌদি আরবিয়া, এই দুইটাই আমাদের কাছে ফোর্স মেজর ক্লেম করেছে। এখন ফোর্স মেজর ক্লেম করলে তো আমরা আর কিছু করতে পারি না। তার ফলে আমাদেরকে অন্য সোর্স দেখতে হয়েছে, যে সোর্সটা হরমুজ দিয়ে আসবে না, সেই সোর্স থেকে আমাদের জ্বালানি ক্রয় করতে হচ্ছে। যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমরা এই জ্বালানি সিকিউরিটির জন্য অলরেডি প্রায় $2.5 বিলিয়ন তেল ক্রয় করেছি এবং আমরা সাপ্লাই করেছি। এই যুদ্ধের ফলে আমাদের না আমেরিকার মতো দেশে, ফ্লোরিডার মতো জায়গায় কিন্তু ড্রাই হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু ড্রাই হয় নাই। বাংলাদেশের তেলের সাপ্লাই সবসময় স্টেবল ছিল, এখনও আছে আপনার। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আপনার বিদ্যুৎ খাতে, যেটা দিয়ে নাকি চলবে ইন্ডাস্ট্রি, যেটা নাকি গ্রোথ বাড়বে, সেই বিদ্যুৎ খাতে হিসাববিহীন যে আইপিপি দিয়ে গেছে, যে তাদের কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে সেই বিদ্যুৎটা আমরা কনজিউমারের কাছে আমরা কম দামে বিক্রি করছি। তার যে গ্যাপটা, যে ভর্তুকিটা, সেই ভর্তুকিটা অর্থ মন্ত্রণালয়কে দিতে হচ্ছে। একদিকে লস হচ্ছে, আর একদিকে এগুলোকে দিয়ে ইন্ডাস্ট্রি চালিয়ে নিচ্ছে। এটা ব্যালেন্স করা আমাদের জন্য একটু ডিফিকাল্টি আছে। 2 নম্বর হলো আমরা যখন এই দায়িত্বভার গ্রহণ করেছি, এই দায়িত্বভার গ্রহণ করার পরে প্রথমেই আমাদের উপরে দায় এসে পড়ছে 56,000 কোটি টাকা, যে নাকি এই আইপিপিগুলোতে পেমেন্ট করে নাই। এখন এই পেমেন্টগুলো আমাদেরকে করতে হবে। তারপরে তো রানিং যে বিলগুলো আছে সেগুলোকে পে করতে হবে আপনার। তো এর ফলে একটা অর্থনৈতিক চাপ আছে। তো আমরা এগুলো থেকে উত্তরণের জন্য আমরা কাজ শুরু করেছি। আমি বললাম যে কী কী কাজ শুরু করেছি আমরা, এবং আমরা কস্ট কমানোর জন্য, সোলার পাওয়ারের জন্য আমরা চেষ্টা করছি। আমরা বলেছি 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট সোলার পাওয়ার আনবো। আমি আশা করি আর চেয়ে বেশি আসবে। আমি কয়েকদিন আগে দেখলাম একজন আমাদের
আমি জানি না উনি অর্থ প্রফেসর কিনা জানি না, উনি বলছিলেন যে সোলারের প্রয়োজন নাই, কিন্তু আমি বলতে সোলারের প্রয়োজন আছে। এই জন্যই প্রয়োজন আছে, আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলা আপনার আমাদের যে গার্মেন্ট এক্সপোর্ট হয় কমপ্লায়েন্সে পরিষ্কার বলে দিয়েছে অ্যাটলিস্ট 30% যদি তোমরা যদি সোলারের পাওয়ার ইউজ না করো তাহলে তোমাদের এক্সপোর্টে আমরা কমিয়ে দেব অথবা আমরা ডিউটি বাড়িয়ে দেব। সুতরাং সোলারে আমাদের যেতে হবে, হ্যাঁ সোলারে যেতে হবে, আমাদের ব্যাটারি বেস সোলারে যেতে হবে, যাতে ব্যাংক থাকে। আমাদের যে সময়টা পাওয়ারে আমরা দিতে পারি না সেই সময়টা ওই পাওয়ারটা দেব, সেটা করতে হবে। সেই জন্য আপনারা বাজেটে দেখবেন এই সোলারের ব্যাটারির উপরে ডিউটি 0 করে দিয়েছে, সব কিছু জিরো করে দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা পজিটিভলি কাজ করছি। আমাদের একটু সময় দিতে হবে, মাত্র তো কয় মাস গেল আমাদের। তা আশা করি যে 2-2.5 বছর পর থেকে আপনারা আমাদের এই কাজগুলোর ফল পেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম মিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম মিয়া, আমি চ্যানেল 24-এ কাজ করি। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে শুভেচ্ছা জানাই একটা বিষয়ের জন্য, বিশেষ করে হচ্ছে কালকে যখন প্রতিবেদনগুলো দেখছিলাম আপনার বাজেট নিয়ে, সেখানে দাম বাড়া এবং কমা নিয়ে যে রিপোর্টগুলো আমরা করে থাকি, সাধারণত কালকে দেখলাম যে দাম কমার যে তালিকা সেই তালিকাটা বেশ দীর্ঘ, এই জন্য আপনাকে শুভেচ্ছা। আমার আপনার কাছে স্পেসিফিক কোশ্চেন, আপনি বাজেট ঘাটতি মেটাতে বিদেশ থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 1,55,000 কোটি টাকার মতো, কিন্তু আমরা দেখলাম যে চলতি অর্থ বছরে এই আপনার বিদেশ থেকে ঋণ পেয়েছেন 50,000 কোটি টাকার কাছাকাছি। তো আপনি যেহেতু এক বছর আপনি 50,000 কোটি টাকার মতো আপনি বিদেশি ঋণ পেয়েছেন, সেখানে আগামী অর্থ বছরে আপনি কিভাবে এই যে 1,55,000 কোটি টাকার মতো আপনি বিদেশি ঋণ নেবেন? আপনার কাছে কি এমন জাদুর কাঠি আছে যে বিদেশিরা আপনাকে এত টাকা দিবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আরেকটা প্রশ্ন কি নেবেন? 1,09,000 কোটি টাকা বিদেশি ঋণ, 1,55,000 না। মাননীয় মন্ত্রী, আমার নাম মানিক মুন্তাসির, আমি বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। একটু আগে বিদ্যুৎ মন্ত্রী, মাননীয় মন্ত্রী অনেকগুলো কথা বললেন, আমার প্রশ্নটা ওনার কাছেই। গত 16 বছরে যতগুলো সেক্টরে লুটপাট হয়েছে, যত টাকা চুরি হয়েছে, এর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এটা আপনিও জানেন, এভরিওয়ান সবাই জানে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো ক্যাপাসিটি চার্জ, যেটা আপনার ঘাড়েও পড়ে, আমার ঘাড়েও পড়ে। এই বাজেটে আপনারা ক্যাপাসিটি চার্জ নিয়ে কোনো কথা বললেন না কেন? মানে এটা কবে প্রত্যাহার করবেন, কবে কি করবেন? আপনি অলরেডি 2বার দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দামও একবার বাড়িয়েছেন, এদিক দিয়ে বলছেন আপনি মূল্যস্ফীতি কমিয়ে আনবেন। তাহলে আপনি একদিক দিয়ে দাম বাড়াচ্ছেন, মানে আপনি বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি, মানে প্রত্যেকটা খাতে 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 দাম বৃদ্ধি। তাহলে আপনি মূল্যস্ফীতি কমায় আনবেন কিভাবে? এটা কি বাতাস থেকে আসবে? আপনি তাহলে ক্যাপাসিটি চার্জটা কমাচ্ছেন না কেন? এটা হচ্ছে এক। 2 হচ্ছে অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সেটা হলো তিনি নতুন 2টা স্বপ্ন দেখিয়েছেন। একটা ক্রিয়েটিভ ইকোনমি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, ভাবতে খুবই চমৎকার, কিন্তু এটা যদি বাস্তবায়ন করা যায়, হোপ এটা আরও ভালো হবে। কিন্তু এটা বাস্তবায়ন আসলে কিভাবে হবে যদি বিস্তারিত বলতেন। দ্বিতীয় হচ্ছে এইটারই পার্ট আরেকটা, যেটা আপনি স্বপ্ন দেখেছেন, বিনিয়ন্ত্রণ। এটা হচ্ছে আপনার জন্য আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ হবে। আমলাদের সাথে আমলাতন্ত্র আর হচ্ছে আপনাদের যে সরকারি তন্ত্র, মানে সরকার যে দেশটা চালাচ্ছেন আপনারা, তো এই 2টার মধ্যে রাজনৈতিক তন্ত্র এবং আমলাতন্ত্রের যে ডিবেটটা থাকে এবং যুদ্ধটা থাকে, এইটা আপনি ভাঙতে চাচ্ছেন মেবি, যে লাল ফিতার দৌরাত্ম্যটা কমিয়ে আপনি 7 দিনে ট্রেড লাইসেন্স দিবেন, আপনি 7 দিনে বিদ্যুতের কানেকশন দিবেন, এই যে নিষ্পত্তিগুলো দিবেন। সো এইটা হাউ কাম আপনি এত দ্রুত এটা, মানে 1 বছরের মধ্যে আপনি কিভাবে স্বপ্ন দেখছেন? এটা যদি ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ। একটু বলি, ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি আগেই বলেছি, নীতিমালাকরণ এবং বাস্তবায়নের মধ্যে অনেক ব্যবধান আছে। আপনি লক্ষ্য করবেন যে ডিরেগুলেশনের কথাগুলো আমরা বলেছি, এই ডিরেগুলেশন ব্যতীত আমরা যে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই সেটা সম্ভব হবে না। আমরা ওই ঘুরে ফিরে ঋণ নির্ভরের মধ্যে থেকে যাব। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে, ইটস এ কম্পালশন।
এবং এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, নীতিমালা না শুধু, বাস্তবায়নের জন্য যা যা করা সব কিছু করা হবে। আপনি লক্ষ্য করেছেন আমার বক্তব্যের ওই ডিরেগুলেশনের পর আমি একটা কথা বলেছি যে এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার্ড, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েবসাইট থাকবে, যেই ওয়েবসাইটে যারা সংযুক্ত ব্যক্তিবর্গ আছেন, যারা এফেক্টেড হচ্ছেন কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইন টু অ্যাক্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, আমরা যেটা বলেছি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। এবং এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না, বাইরের বাদ দেন, বাংলাদেশের ব্যবসায়ীরাও কেউ ইনভেস্ট করবে না। সুতরাং আমরা যেগুলো বলেছি খুব চিন্তা করে বলেছি, কীভাবে ইমপ্লিমেন্ট করব, ফোকাল পয়েন্ট কোথায় কোথায় থাকবে, ওভারসাইট কাদের থাকবে, টাস্ক, এভরিথিং উইল বি, সব কিছু অন টাইম। এবং 7 দিনের পরে যদি 8 দিন হয়, এটা কার কারণে কোথায় হয়েছে এটা সরাসরি জবাবদিহি করতে হবে এবং এটার থেকে কাউকে রেহাই দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলছি এই কথাগুলো, কাউকে রেহাই দেওয়া হবে না। সুতরাং এইটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়ন, ভালো, এগেইন এ গুড কোয়েশ্চেন। আসলে ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব না, কারণ আমার ডেলিভারির ব্যাপার আছে। ওই যে প্রান্তিক যে মহিলা বরিশালে শীতল পাটি বানাচ্ছে, তাকে আমি যদি ডেলিভার করতে চাই, এটা সরকারিভাবে আমি ডেলিভার করতে পারবো না, আপনি কারেক্টলি বলছেন। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে ব্যক্তি খাতকে ইনভলভ করেছি, এনজিওদের ইনভলভ করছি, এবং ডেলিভারিটা কিন্তু খুব ডিফিকাল্ট এখানে। যেমন আমি যদি তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে চাই, ফর এক্সাম্পল এই শীতল পাটিটাকে নতুন ডিজাইনে যে 700 টাকার পাটি যদি 2000 টাকা ভ্যালু করতে চাই, আমাকে কি কি করতে হবে, কি কি ডিজাইন করতে হবে, কি কি ইনপুট দিতে হবে, এই কাজগুলো যারা করবে, এই জন্য আমরা একটা সেন্ট্রাল ডিজাইনিং সেন্টার করছি অলরেডি। এবং ডেলিভারির জন্য এনজিও ব্যক্তি খাতকে ব্যবহার করা হবে, যেখানে যার প্রয়োজনীয়তা তারা সেখানে অ্যাক্টিভ থাকবে। এবং আমি এটাও বলছি, এই কাজগুলো উইদিন টাইম ফ্রেম হবে, ওপেন এন্ডেড আমরা কিছু করব না। দিস গভর্নমেন্ট ইজ মেকিং ডিসিশন এভরি ডে, এবং টাইম ফ্রেমের বাইরে আমরা কিছু করতে যাচ্ছি না। আপনি দেখেন প্রাইম মিনিস্টার সহ সকল মন্ত্রীরা 7 দিন অফিস করতেছে, সপ্তাহে 7 দিন অফিস করতেছে, এবং কেউ 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছে। বিকজ আপনি দেখেন ফ্যামিলি কার্ড ডিসিশন নেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু এটার পাইলট প্রজেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। কৃষক কার্ড পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটি খাতে আমরা যে ডিসিশনগুলো দিচ্ছি, কালকাটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, পলিসির মধ্যে কোনোটাই থাকছে না কিন্তু, এবং এগুলো সব কিছু মনিটর করা হচ্ছে। এই যে আমাদের প্রজেক্টগুলো হবে, সরকারি উন্নয়ন প্রজেক্টগুলো হবে, প্রত্যেকটি প্রজেক্ট আগে একটা 1 বছরের প্রজেক্ট, 3 বছরের প্রজেক্ট 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এবং কস্ট ওভাররান হয়েছে, এই দেশের মানুষকে বইতে হচ্ছে। এখন আমরা যে প্রক্রিয়াতে যাচ্ছি, টাইম ফ্রেমের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে, এবং একটা ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর অফিসে থাকবে, মন্ত্রীর অফিসে থাকবে। এই ড্যাশবোর্ডে আপনাকে বলে দেবে কোন প্রজেক্টের কতটুকু অগ্রগতি হচ্ছে, যে প্রজেক্ট ফেলিউর হচ্ছে, কি কারণে হচ্ছে, কার কারণে হচ্ছে, দে উইল বি আইডেন্টিফাইড। সুতরাং আমরা আমাদের মতো করে বাস্তবায়নের জন্য, আমি যদি বলি 100-এর মধ্যে 100 আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা, হয়তো বা পারবো না। আমি যদি 80% করতে পারি, বাংলাদেশ অন্য লেভেলে চলে যাবে অর্থনৈতিকভাবে, 80% করতে পারলে। এবং মাননীয় মন্ত্রী, আমার নাম খালিদা হোসেন, আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। ক্যাপাসিটি চার্জের বিষয়টা মন্ত্রী মহোদয়কে একটু উত্তর দিতে বলেন, তাহলে সুবিধা হবে।
ক্যাপাসিটি চার্জ নিয়ে আপনারাও কথা বলেন, আমিও কথা বলছি। ক্যাপাসিটি চার্জটা আমাদের দেশের সবরিন গ্যারান্টি দিয়ে ক্যাপাসিটি চার্জ লাগানো হয়েছে, এবং এখানে অনেক ব্যাংকারও আছে, এবং এই ইনভেস্টারদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টারকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আমি ডে ওয়ানে ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম, এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টারের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। সুতরাং আমরা যদি ওদের সাথে বসিও নেগোসিয়েশনে, ওরা ক্যাপাসিটি চার্জ দেবে না। আমি বসেছি, চাইনিজদের সাথে বসেছিলাম আমি, তারা বলেছে যে আপনি যদি ক্যাপাসিটি চার্জ এখন বন্ধ করে দেন, আমাদের ব্যাংক আমাদের টাকা ফেরত চাইবে, আমরা সেটা পারবো না। আর যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন, তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। আমাদের দেশের আপনাদেরকে সবচেয়ে হলো যে এই জিনিসটা করার জন্য আমার দেশে যে পাওয়ার স্টেশনগুলো ছিল, সেই পাওয়ার স্টেশনগুলোর কোনো মেরামতও করে নেই, মেনটেন্সও করে নেই, তাদেরকে বসায় রেখেছেন, এবং সব পাওয়ার ক্রয় করা হয়েছে প্রাইভেট পাওয়ার থেকে, যার জন্য 56,000 কোটি টাকা বকেয়া রয়ে গেছে। আমরা এই ব্যাপারে আমাদের ল মিনিস্ট্রির কাছে আমরা ওপিনিয়নের জন্য পাঠিয়েছি। ল মিনিস্টারের কাছ থেকে যে ফেভারেবল ওপিনিয়ন আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই ক্যাপাসিটি চার্জটাকে অ্যাড্রেস করব। কিন্তু আপনাদের বুঝতে হবে যে ওই সরকারটা এই জিনিসগুলো করেছিলই এগুলো করার জন্য, আমরা জাস্ট তাদের ব্যাগেজটা ক্যারি করতেছি। আমি দুইটি এক্সাম্পল দিয়ে আমার বক্তব্য শেষ করব। একটা হলো পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 5 লক্ষ ডিজিটাল মিটারের অর্ডার দিয়েছে, 2.5 লক্ষ মিটার এনেছে, এনে আপনার এই 3 বছরে আপনার মাত্র 65টা মিটার সিনক্রোনাইজ করতে পেরেছে, আর সব পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে পড়ে আছে। এর মধ্যে আরও যে 2.5 লক্ষ মিটার আমরা এসে যখন দেখলাম, দেখে আমরা যখন ডিসকোপ করলাম, শুনলাম যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে অলরেডি জাহাজীকরণের অর্ডার দিয়ে দিয়েছে। এখন এমন হয়েছে যে আমরা যদি এটাকে ক্যান্সেল করি, সে কোর্টে গেলে জিতে যাবে, কেননা পল্লী উন্নয়ন বোর্ড তাকে জাহাজীকরণ করতে বলছে, ডিসকোপ করতে পারছি না আমি। তো এই পদ্ধতিতে আমাদের দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে। 2 নম্বর একটা এক্সাম্পল দিই, ডিপিডিসি, আমাদের ডিপিডিসি যে নাকি আগে দেশা ছিল, সেই ডিপিডিসি 2040 সাল পর্যন্ত উন্নয়ন করার জন্য আন্ডারগ্রাউন্ড কেবলের ব্যবস্থা করেছে। সেখানে 65টা সাবস্টেশন করার কথা। যে প্রকল্প যে মেয়াদ ছিল, সেই মেয়াদ নভেম্বর মাসে শেষ হবে, মাত্র 38টা সাবস্টেশন বসেছে, এবং প্রকল্প বহির্ভূত স্ক্যাডার বিল্ডিং করার জন্য আপনারা দেখবেন শাহবাগের পিছনে টুইন টাওয়ার তৈরি করা হচ্ছে। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না, সেই প্রতিষ্ঠানটির টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে, তারা সরকারের কাছে টাকা নিয়ে কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। তো এই কাজ করার পরে এখন আমরা যখন যেটাকে ধরলাম, সেখানে দেখলাম কোনো অংশ 50% হয়েছে, কোনো অংশ 60% হয়েছে, কোনো অংশ 30% হয়েছে। এখন এই প্রকল্পটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এত যে টাকাগুলো খরচ হয়ে গেছে সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার
এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলো এখন আমাদেরকে, এই যে আমরা 3 মাস 4 মাসের গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং আপনাদেরকে আমাদের একটু সময় দিতে হবে এই জন্য জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য। সবাইকে ধন্যবাদ। আমার নাম খালিদ হাসান, আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। আপনি দেশে 34 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলেছেন, কিন্তু আমাদের অর্থনীতি এখনো তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল। একটি খাত যেটি খুবই সম্ভাবনাময়, পর্যটন খাত, সেখান থেকে বিপুল অঙ্কের আয় করা সম্ভব। আমাদের আশেপাশের যেসব দেশ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, কিন্তু আমাদের কক্সবাজারে গেলে এমনও হয় যে সারাদিন ঘুরে একটি বিদেশি পর্যটক দল পাওয়া যায় না। কিংবা যারা ঢাকায় যেসব বিদেশি কাজ করতে আসেন, তারা একদিন কিংবা অর্ধদিন কোথাও ঘুরতে যাবেন ঢাকার আশেপাশে, সেই রকম একটি ট্যুরিজম স্পট, আমাদের ইউনিক ট্যুরিজম স্পট ডেভেলপ করা যায়নি এতদিনেও। আপনি পর্যটন খাত থেকে 6 থেকে 7% জিডিপিতে অবদান আশা করছেন। আপনি 4টি নতুন এয়ারপোর্ট যেগুলো আন্তর্জাতিক করা হবে আপনি বলছেন। আপনি দেশে এভিয়েশন হাব, আঞ্চলিক এভিয়েশন হাব প্রতিষ্ঠা করার কথা বলেছেন। 8টি এয়ারপোর্ট যেগুলো পরিত্যক্ত কিংবা অব্যবহৃত, সেগুলো চালু করার কথা বলা হচ্ছে, কিন্তু এই খাতে মাত্র 1800 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এটি যথেষ্ট কিনা এবং এই পর্যটন খাতের প্রসারের জন্য আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি ওবায়দুল্লাহ রনি। আমি এটা শেষ করি, এটা বোধহয় আনসারটা শেষ করে দিই। আপনার পর্যটনের বিষয়টা হচ্ছে, প্রথমত বিদেশি পর্যটক আসে না, এটা আমার জন্য খুব বেশি মানে চিন্তার কোনো কারণ না। আগে দেশের যে পর্যটক আছে এদেরকে যদি আমরা কেটার করতে পারি, আমাদের ইকোনমিতে বিশাল একটা ভূমিকা রাখবে। এখানে এই যে বাংলাদেশে ঢাকায় যদি বলি, এখানে বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের বিনোদন হচ্ছে কারো বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া অথবা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, এই হচ্ছে বা আমাদের বিনোদন। তো এই জন্য বিনোদনের যে বিষয়টা, এটা আমাদের ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে আমরা ইনক্লুড করেছি, অর্থাৎ পর্যটনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা পরবর্তীতে। এবং এইটার জন্য আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। 1 নাম্বার হচ্ছে ঢাকার বাইরে আমরা একটা ক্রিয়েটিভ সেন্টার করছি, হাব করছি, যেখানে থিয়েটার থেকে শুরু করে সব ধরনের পূর্বাচলে 160 একর, যেখানে সব কিছু এন্টারটেনমেন্ট থাকবে। আপনি বিকেলে গেলে যাতে পুরো সন্ধ্যাটা কাটাতে, থিয়েটার দেখতে চান না, স্ট্যান্ড আপ কমেডি চান না, ডিজাইনার শপে যাবেন না, ফাইন ডাইনিংয়ে যাবেন নাকি আপনার আর্টিস্টদের যে পেইন্টারদের শপে যাবেন, যে পুরো এলাকাটা হবে যেরকম বিশ্বের যে কোনো দেশে, লন্ডনে যদি আপনি থিয়েটার ডিস্ট্রিক্টে যান, সব কিছু আপনি দিনের শেষে দেখবেন যে একটা লোক $1000 খরচ করে বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা মনিটাইজ করতে, যে আপনি যদি কোনো কালচারকে যদি মনিটাইজ করতে না পারেন, সেটা কিন্তু টিকে থাকে না। কারণ এটা থেকে একটা আয় হতে হবে, তো যারা ওখানে দিচ্ছে তাদেরও আয় হতে হবে, যারা যাচ্ছে তারা বিনোদন পাবে। সুতরাং মনিটাইজ করার জন্য আমরা এই যে মিউজিক, বাংলাদেশে কি মিউজিকের অভাব আছে? আমাদের পল্লী গীতি আছে, আমাদের লালন গীতি, অনেক মিউজিক, কিন্তু আমরা মনিটাইজ করতে পারিনি কোনোদিন। আমাদের পাশের দেশে সব মনিটাইজড। আপনি ফিল্ম ইজ মনিটাইজ, থিয়েটার ইজ মনিটাইজ, লন্ডনে যান, এভরিথিং ইজ মনিটাইজ। এই যে আমাদের ক্রিয়েটিভ ইকোনমিতে যে কাজটা আমরা করতে যাচ্ছি, প্রায় ঢাকা সহ বাংলাদেশের সারা জায়গায় এই অপরচুনিটিগুলো ক্রিয়েট করার জন্য আমরা একটা বিনিয়োগের কাজ শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা 500 আর 300 800 কোটি টাকা, 800 কোটি টাকার মতো, হ্যাঁ 800 কোটি টাকা দিয়ে আমরা শুরু করছি এই কাজটা, যেটা কোনোদিন বাংলাদেশে কোনো সময় হয় নাই, কেউ চিন্তাও করে নাই। তারপরে আপনার ক্রিয়েটিভ ইকোনমিতে যদি আমাদের হেরিটেজ সাইটগুলো যেগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো হেরিটেজ সাইট আছে। বাংলাদেশে রিলিজিয়াস ট্যুরিজম হতে পারে, বুদ্ধিস্টদের অনেক কিছু আছে যারা এখানে আসবে, এগুলোকে আমরা কোনোদিন রেস্টোর করি নাই, কোনোদিন এই সাইটগুলোকে ওইভাবে ডেভেলপ করি নাই, ওখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি নাই। আমাদের ওখানে এই লিস্টের মধ্যে সেটাও আছে। আমাদের মিউজিককে
আমরা স্টুডিওর মাধ্যমে আমরা এটাকে ইন্টারন্যাশনাল, মিউজিকের কোনো বাউন্ডারি নাই, আমরা সারা দুনিয়া সব গান শুনতেছি না, আমরা ইংরেজিতে, এখন তো কোরিয়ান গান, কোরিয়ান থিয়েটার সব চলতেছে, আমরা এটাকে মনিটাইজ করতে পারি নাই। এবং আমাদের এই যে সুযোগগুলো আছে এটাকে কাজে লাগানোর জন্য আমরা এই ক্রিয়েটিভ ইকোনমিটা শুরু করেছি। যে এমনকি আপনি বিদেশে গেলে দেখবেন একটা ভিলেজে, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে ট্যুরিস্ট গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। যেমন শীতল পাটি যারা বানাচ্ছে, একটা গ্রাম আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি বরিশালে, এটা আমরা শুরু করতে যাচ্ছি। যে এটাতে যদি আপনি ভালো করে, ওখানেও ট্যুরিস্ট যাবে, কারণ সে ওখান থেকে কিনবে কিছু। ট্যুরিজম যখন করতে থাকে তখন পদে পদে ওদেরকে বিভিন্ন স্পটে নিয়ে যায়, আপনার হেরিটেজ সাইটে নিয়ে যায়, প্রোডাকশন সাইটে নিয়ে যায়, হ্যান্ডলুম যেখানে হচ্ছে ওখানে নিয়ে যায়, কার্পেট বানাচ্ছে ওখানে, সব জায়গায় নিয়ে যায়। সুতরাং আমাদের এই ক্রিয়েটিভ ইকোনমিটা পর্যটনের কিন্তু একটা বড় অংশ হিসাবে কাজ করবে। এটা আমরা যেমন খেলোয়াড়, আমাদের খাওয়া দাওয়া, এটা একটা বিরাট, এটাকে কিন্তু আমরা কোনোদিন মনিটাইজ করতে পারি নাই। যে এখনও শেফ যখন হয় ইন্টারন্যাশনাল, আমাদের একটা কম্পিটিশন নাই বাংলাদেশে, যে কিলিনারি, যে খাওয়া দাওয়ার এই যে কোনো একটা কম্পিটিশন হয় না, এগুলো তো বাইরে বিশাল বিশাল কম্পিটিশন। ওরা তো এক একজন মানে মোটামুটি শো বিজনেসের মতো হয়ে গেছে এগুলো। তা আমরা এই প্রত্যেকটি জায়গা, আমরা বাংলাদেশের সম্ভাবনা আছে, যেখানে আমাদের ইয়াং আর্টিস্টরা আছে, হাজার হাজার ইয়াং আর্টিস্টরা কাজ করে, কিন্তু তারা মনিটাইজ করতে পারে না। এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতেছি, যাতে করে এই প্রোডাক্টগুলোকে আমরা মনিটাইজ করতে পারি, ট্রেডেবল গুডস করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেট হোক, লোকাল মার্কেটে হোক, যেখানে তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে এবং আমরা অর্থনৈতিকভাবে গ্রো করতে পারবো। এবং পর্যটনেরও একটা বিশাল পথ খুলে যাবে। আরও অনেকগুলো আছে ক্রিয়েটিভ, আমি সবগুলো বললে অনেক সময়ের দরকার। আমাদের ক্রিয়েটিভ ইকোনমিটা লং লিস্ট আছে, এবং এই লং লিস্টের মধ্যে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করতেছি, কাকে কোনটা কিভাবে করব। ডিজাইনিং বলেন, আপনার যত সাপোর্ট আছে। যে থিয়েটার, আমাদের দেশের লোক থিয়েটার ভালোবাসে, কিন্তু একটা থিয়েটার কি আছে যে আমরা যাব ঢাকা শহরে, চিটং শহরে, অথচ আর্টিস্টরা আছে, আর্টিস্টরা দুবেলা খেতেও পারতেছে না। একটা সিঙ্গার গ্রামে গঞ্জে আছে, তার কোনো অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারিনি, আমি কোনো মনিটাইজ করতে পারতেছি না। সুতরাং এই জিনিসগুলোকে আমরা এই ইকোনমিতে আমরা নিয়ে আসছি, যে এটা একদিক থেকে অর্থনীতিকে করবে, তাদের জীবনযাত্রার মান চেঞ্জ করবে। ফিল্ম বলেন, থিয়েটার বলেন, আপনি আর্ট বলেন, দিজ আর সফট পাওয়ার। দুনিয়ার সব দেশে সফট পাওয়ার আছে, ইন্ডিয়ানদের সফট পাওয়ার আছে, আমেরিকানদের সফট পাওয়ার কি, মিউজিক, ফিল্ম, আপনি সব। আমাদের তো কোনো সফট পাওয়ার আমরা ডেভেলপ করতে পারি নাই। সো দিস উইল নট অনলি বি পর্যটন, দিস ইজ গোয়িং টু বি সফট পাওয়ার ফর বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। মানে এই লোকগুলোর জন্য অপরচুনিটি হবে, আমাদের দেশের মধ্যে এন্টারটেইনমেন্ট হবে, পর্যটন হবে, এবং আমাদের